হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ ব্যালেন্স অফ পেমেন্ট সম্পর্কে জানব। ব্যালেন্স অফ পেমেন্ট বিষয়টা কি? এটা সম্পূর্ণভাবে বৈদেশিক বাণিজ্য বা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত। এক্সপোর্ট ইম্পোর্টের যে ভ্যালু, যে মূল্য, সেটাই কিন্তু এই ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে পড়ে। অর্থাৎ এটা কখনো সারপ্লাস হয়, কখনো ডেফিসিটই চলে। অর্থাৎ যখন এক্সপোর্ট বেশি করে ফেলে তখন এটা প্লাসে যায়, আর যখন ইম্পোর্ট বেশি হয়ে যায় তখন কিন্তু এটা মাইনাসে হয়ে যায়। তো ব্যালেন্স অফ পেমেন্ট বিষয়টা খুব সহজ। এবার আমাদের বুঝতে হবে যে ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে দুটো পোর্শন থাকে। সেখানে এই যে শ্রেণীবিভাগটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ব্যালেন্স অফ পেমেন্ট বিষয়টা খুব সহজ, কিন্তু এটা একটা শ্রেণীবিভাগ থাকে। একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আর একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কোন কোন বিষয় পড়বে আর ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে কোন কোন বিষয় পড়বে, এই বিষয়টা কিন্তু এই চ্যাপ্টারের মূল বিষয়। তো কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে সেইগুলোই পড়বে যেগুলো কিনা কোনো ভবিষ্যতে, যেটার ক্যাপিটাল ফরমেশনের কোনো বিষয় নেই, বা ভবিষ্যতে সেখান থেকে বিশেষ কিছু রিটার্ন পাওয়ার বিষয় থাকছে না, বা কোনো দায় আসছে না বা দায় যাচ্ছে না, সেই বিষয়টা কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে পড়বে। আর ক্যাপিটাল অ্যাকাউন্ট সেটাই যেখান থেকে ভবিষ্যতে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা আছে, অথবা কোনো একটা দায় সেখানে কমানো হচ্ছে, সেই ব্যাপারটা কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টে আসবে। আমরা ডিটেলসে জানবো বিষয়টা। তো প্রথমে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের দুটো পোর্শন। কারেন্ট অ্যাকাউন্টকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ভিজিবল গুডস আর একটা হচ্ছে ইনভিজিবল গুডস। ভিজিবল গুডস কোনটা? খুব সহজেই এখান থেকে বোঝা যাচ্ছে যে যেটা সচক্ষে দেখা যায়, স্পর্শ করা যায়, ভিজিবল যেটা, সেটাকে আমরা ভিজিবল গুডসের মধ্যে ফেলবো। আর ইনভিজিবল কোনটা? যেটা দেখা যাচ্ছে না, স্পর্শ করা যাচ্ছে না, কিন্তু আছে, সেটা হচ্ছে ইনভিজিবল গুডস। ভিজিবল গুডসের মধ্যে সমস্ত ধরনের যেগুলো এক্সপোর্ট ইম্পোর্ট ছিল, যেমন ধরা যায় বিভিন্ন গাড়ি নির্মাণকারী সংস্থা, তারা বিভিন্ন দেশে যেটা যাচ্ছে বা আমাদের দেশ থেকে বাইরে যাচ্ছে। টাটা হয়তো কোনো একটা গাড়ি তৈরি করলো, সেটা বিদেশে যাচ্ছে, বা বিদেশ থেকে কোনো একটা গাড়ি আসছে। তো এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি, সচক্ষে দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে ভিজিবল গুডস। তো ভিজিবল গুডসের যে এক্সপোর্ট ইম্পোর্ট, সেটা কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে পড়ছে। আর কি রয়েছে? ইনভিজিবল গুডস। ইনভিজিবল গুডসের মধ্যে কি পড়ছে? তিনটে ভাগ করা যায়। ইনভিজিবল মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সার্ভিস। অবশ্যই যে সমস্ত সার্ভিসগুলো দেওয়া হয় সেই সার্ভিসটা তো চোখে দেখা যায় না, তো সেটা কিন্তু অবশ্যই ইনভিজিবলের মধ্যে পড়বে। সমস্ত ধরনের আইটি কোম্পানি থেকে শুরু করে যেগুলো যে সমস্ত সার্ভিস প্রোভাইডার যারা রয়েছে, সারা বিশ্বে যারা প্রোভাইড করে থাকে, এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকে, সমস্ত কিছু কিন্তু এই সার্ভিসের মধ্যে পড়বে। আর কি রয়েছে? ইনকাম। বিভিন্ন ধরনের বিদেশে ইনকাম পাঠানো বা বিদেশ থেকে ইনকাম আসা, সেই সমস্ত কিন্তু ইনভিজিবল গুডসের মধ্যে পড়ছে। প্রথমে রয়েছে প্রফিট। কোনো একটা কোম্পানি, ধরা যাক কেউ শেয়ার কিনেছে, সেখানে কোম্পানি শেয়ার কিনেছে বিদেশে, তো সেখান থেকে সে কিন্তু প্রফিটটা পাবে, তো সেটা ইনভিজিবল গুডসের মধ্যে পড়বে। কারণ প্রফিটটা পাচ্ছে, সেই এখানে তো কোনো গুডসের বাস্তব কোনো দেখা যাচ্ছে না, তো সেই জন্য এটা ইনভিজিবলের মধ্যে পড়ছে। ইনকাম। আর কি রয়েছে? ইন্টারেস্ট। যেসব বিভিন্ন ইন্টারেস্ট পেমেন্ট যেগুলো রয়েছে, ধরা যাক এখানে বিদেশে কেউ কোনো একটা জায়গায় ইনভেস্ট করেছে, সেখান থেকে সে ইন্টারেস্ট পাচ্ছে, তো ইন্টারেস্ট যেগুলো পাচ্ছে সরাসরি, সেখানে কিন্তু সেগুলো এর মধ্যে পড়বে ইনকাম। আর কি রয়েছে? বিভিন্ন ডিভিডেন্ড। তো বিভিন্ন বিদেশি যে সমস্ত শেয়ার বন্ড যদি কেউ কিনে রেখে থাকে, তো সেখান থেকে যেটা ডিভিডেন্ড সেখান থেকে পাবে, তো এইটা পুরোটাই ইনকামের মধ্যে পড়ছে, ইনভিজিবল গুডস। আর কি রয়েছে? ট্রান্সফার, অর্থাৎ হস্তান্তর যেটা করা হয়, যেমন রেমিটেন্স। রেমিটেন্সটা কি? যারা বিদেশে বসবাস করছেন, এই দেশের মানুষ বিদেশে বসবাস করছেন এবং সেখান থেকে অর্থ এই দেশে প্রেরণ করছেন তার পরিবারের কাছে, তো সেটাকে বলা হচ্ছে রেমিটেন্স। তো রেমিটেন্সটা ট্রান্সফার আর্নিং, তো সেটাও ইনভিজিবল গুডসের মধ্যে পড়বে। আর কি রয়েছে? ডোনেশনস। বিদেশের কোনো সংস্থা থেকে হোক, কোনো ব্যাংক থেকে হোক, তারা যখন ডোনেশন দিচ্ছে, বা কোনো নেশন, অন্য কোনো বিদেশি, তারা যখন ডোনেশন দিচ্ছে, সেটা কিন্তু এই ইনভিজিবল ট্রান্সফার গুডসের মধ্যে পড়ে যাচ্ছে। আর কি রয়েছে? গিফট রয়েছে। বিভিন্ন বিদেশের বিভিন্ন সংস্থা বা বিভিন্ন দেশ গিফট হিসেবে অনেক কিছু দিয়ে থাকে, তো সেইগুলো কিন্তু সমস্ত এই ট্রান্সফারের মধ্যে পড়বে। তো এই হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। আর কি রয়েছে? ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে তিনটে বিষয় রয়েছে। ইনভেস্টমেন্ট, ইনভেস্ট করা হচ্ছে যেটা, সেটা। লোন, আর ব্যাংকিং ক্যাপিটাল, এই তিনটে বিষয়। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা এফডিআই আর এফপিআই বা এফআইআই। এফআইআই কে এফপিআইও বলা হচ্ছে। তো এফডিআই বিষয়টা কি? ফরেন
ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। কোন ইনভেস্টমেন্টটাকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলা হবে? ইনভেস্টমেন্ট কোথায় করবে? কেউ বিদেশের কেউ এখানে ইনভেস্ট করছে, কোথায় করবে? কোনো একটা কোম্পানিতে করবে। এবার যে কোম্পানিগুলো কোম্পানি অ্যাক্ট 2013-তে রেজিস্টার করা রয়েছে, যে সমস্ত কোম্পানি, সেই কোম্পানিতে যখন 10% বেশি ইনভেস্ট করছে, টোটাল যে ক্যাপিটাল তার 10% বেশি ইনভেস্ট যখন করছে, তখন সেটাকে বলা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। যদি 10% কম হয়, সেটাকে বলা হয় ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। তো এই 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 বিষয়টা মাথায় রাখতে হবে। আর যদি কোম্পানি অ্যাক্ট 2013 অনুযায়ী যদি সেই কোম্পানিটা রেজিস্ট্রিকৃত না হয়, তাহলে পুরোটাই কিন্তু চলে যাবে এফডিআইতে, সেটা যত পার্সেন্টে নিয়োগ করুক। রেজিস্টার করা থাকলে 10%-এর বেশি হলে তবে সেটা এফডিআই, না হলে এফপিআই বা এফআইআই। আর যদি রেজিস্টার না করা থাকে তাহলে পুরোটাই কিন্তু এফডিআই হিসেবে ধরা হয়। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এফডিআই রেগুলেট কে করে? আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। পুরো বিষয়টাকে কিরকম কি নিয়ম কানুন হবে, সমস্ত বিষয়টা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কন্ট্রোল করে থাকে। আর এফপিআই কন্ট্রোল করে থাকে সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এইটুকু মাথায় রাখতে হবে। আর কি রয়েছে? লোন। আচ্ছা, এখানে একটা বিষয়, এখানে কিন্তু সরাসরি যে টোটাল ইনভেস্টমেন্ট সেটাকে কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টে ধরা হচ্ছে, কিন্তু যেটা প্রফিট সে পাচ্ছে সেটাকে কিন্তু আবার ইনভিজিবল গুডস এর অর্থাৎ এই কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ধরা হচ্ছে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো যখন ইনভেস্টমেন্ট, কারণ এখানে হচ্ছে এখান থেকে একটা ডেভেলপমেন্টাল প্রসেস রয়েছে। ক্যাপিটাল অ্যাকাউন্ট আমি আগেই বলেছি বিষয়টা, তো এই তফাৎটুকু কিন্তু মাথায় রাখতে হবে। সে যখন ইনভেস্ট করছে সেটা কিন্তু এখানে চলে আসছে ক্যাপিটাল অ্যাকাউন্টে, আর সেখান থেকে যখন প্রফিট পাচ্ছে সেটা চলে আসছে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে। আচ্ছা, লোনস, গভর্নমেন্ট বরোয়িং, গভর্নমেন্ট বিদেশ থেকে যখন বড় করছে, সেটা বিদেশ থেকে আসছে টাকাটা, সেটা কোনো সংস্থা থেকে হতে পারে, কোনো দেশ থেকে হতে পারে, তো সেটা কিন্তু চলে যাবে ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে। আর কি রয়েছে? কর্পোরেট বা কমার্শিয়াল যে লোন, বিভিন্ন কর্পোরেট সংস্থা তারাও বিদেশ থেকে লোন নিতে পারে, তো সেটা চলে যাচ্ছে কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে। আর কি রয়েছে? ব্যাংকিং ক্যাপিটাল। এনআরআই, বিদেশে বসবাসকারী যারা রয়েছেন, নন রেসিডেন্সিয়াল রেসিডেন্ট ইন্ডিয়ান যারা রয়েছেন, তারা যখন ভারতবর্ষে ধরা যাক অ্যাকাউন্ট খুলছেন, টাকা তারা পাঠাচ্ছেন, তো সেটাকে বলা হচ্ছে ব্যাংকিং ক্যাপিটালের মধ্যে ধরা হচ্ছে। অর্থাৎ এটাও কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যেই চলে আসছে। তো এই স্পেসিফিক জায়গাগুলো মাথায় রাখতে হবে, কারণ সরাসরি প্রশ্ন হয় সেটা ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে নাকি কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে পড়ে, বা যে যে পোর্শনগুলো পড়ে একটা এক্সক্লুড করতে হয় এমসিকিউ থেকে যখন প্রশ্ন আসে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, কোনটা কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ছে। পুরো অধ্যায়ের এটাই মূল বিষয়। তো এই অধ্যায়টা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।